নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প দুধ মা। সার্কুলার রোডের উপর বৃহৎ বাগানওয়ালা ওই যে নীলবর্ণের দ্বিতল গৃহখানি, উহা ডাক্তার ডি ভাদুড়ির বাসভবন। ফটকের পার্শ্বে উজ্জ্বল পিত্তল ফলকে কালির অক্ষরে সে কথা লেখাই আছে। বিলাতি পরীক্ষায় তিনি ইংরেজি বর্ণমালার কি কি অক্ষর উপাধি পাইয়াছিলেন, তাহার ফিরিস্তি সহ ইহাও প্রকাশ যে তিনি মিন্টো মেডিকেল কলেজে ধাত্রীবিদ্যার অধ্যাপক এবং উক্ত কলেজ সংলগ্ন হাসপাতালে প্রসূতি বিভাগের বড় কর্তা। এই বাড়িখানি তাহার নিজস্ব নহে, ভাড়াটিয়া বাড়ি। তাই বলিয়া কলিকাতা শহরে তাহার নিজের বাড়ি যে নাই এমন নহে। ইটালি পদ্মপুকুরে তাহার পৈতৃক বাটি রহিয়াছে, তাহা ভাড়া খাটে। বিবেকানন্দ রোডের উপর তাহার একখানি ত্রিতল বাটি নির্মিত হইতেছে। নির্মাণ শেষ হইলে উহাও আপাতত তিনি ভাড়া দিবেন বলিয়া প্রকাশ। নিজের বাড়ি থাকিতে ভাড়াটিয়া বাড়িতে বাস করিবার কারণ এই যে তাহার প্র্যাকটিসটা এই অঞ্চলেই বেশি। অন্যত্র বাস করা তাহার ব্যবসায়ের পক্ষে ক্ষতিজনক হইতে পারে। কলেজের বেতনে এবং প্র্যাকটিসে ডাক্তার সাহেব প্রচুর অর্থ উপার্জন করেন। তাহার গৃহিণীর 2 সেট জড়োয়া গহনা এবং কোম্পানির কাগজের লোহার সিন্দুক ভর্তি। তাহার 2খানা মোটরকার। সমাজে মান সম্ভ্রমও যথেষ্ট, কিন্তু তাহার মনে সুখ নাই। তাহারও নাই, তাহার স্ত্রীরও নাই। তাহারা নিঃসন্তান। ইহাই তাহাদের মনস্তাপের কারণ। ডাক্তার সাহেবের বয়স 50-এর কাছাকাছি, তাহার স্ত্রী বিভাবতীর বয়স 40। সুতরাং সন্তান হইবার আশা ভরসাও অনেককাল বিলুপ্ত হইয়াছে। বর্ষাকাল, শ্রাবণ মাস। কয়েকদিন বৃষ্টি বন্ধ হইয়া গরমটা অসহ্য হইয়া উঠিয়াছে। সর্ববৃহৎ শয়নকক্ষে ঘূর্ণায়মান বিদ্যুৎ পাখার নিম্নে পালঙ্ক পরি ডাক্তার দম্পতি আরামে নিদ্রা যাইতেছেন। পশ্চিম দিকে 3টি জানালা সম্পূর্ণভাবে মুক্ত। সেই জানালা দিয়া ক্ষীণ উষালোক প্রবেশ করিতেছে। গৃহোদ্যানের বৃক্ষ শাখাবাসী কাকরা ডাকাডাকি করিতেছে, এখনো মনস্থির করিয়া উঠিতে পারে নাই। এমন সময় হঠাৎ ডাক্তার সাহেবের নিদ্রাভঙ্গ হইল। বদ্ধ দ্বারে বাহির হইতে কে সঘন কর সন্তারণ করিতেছে। কে বলিয়া ডাক্তার সাহেব শয্যায় উঠিয়া বসিলেন। মা, মা, গিন্নিমা। বেড সুইচ টিপিয়া আলো জ্বালিয়া ডাক্তার সাহেব ঘড়ি দেখিলেন। মাত্র 5টা। এখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাইবার কথা। অসময়ে এ কি উৎপাত! বিরক্তিতে ডাক্তার সাহেবের ভ্রু কুঞ্চিত হইল। জিজ্ঞাসা করিলেন, কে? ঝি? উত্তর হইল, আজ্ঞে, দোরটা খুলুন বাবা। বিলাত ফেরত ডাক্তার সাহেবের পত্নী গিন্নিমা, মেম সাহেব নহেন। তাহার পরিচারিকা যে, সে ঝি, আয়া নহে। আর সেই অসভ্য ঝি প্রভুকে বলে বাবা, হুজুর বলে না। কিন্তু ইহার বিশিষ্ট কারণ আছে। গৃহকর্ত্রী বিভাবতীর মতামত এসব বিষয়ে অত্যন্ত অদ্ভুত। তাহাকে কেহ মেম সাহেব বলিলে তিনি দস্তুর মতো চটিয়া যান। টেবিলে বসিয়া কাঁটা চামচ সহযোগে আহার করেন বটে, কিন্তু রাঁধে ও পরিবেশন করে বামুন ঠাকুর। তবে তিনি যে ঘোর হিন্দু বলিয়া বা অশিক্ষিতা বলিয়া এরূপ করেন তাহাও নহে। তিনি বেথুনে পড়া মেয়ে, 2টা পাশ করিয়াছিলেন এবং আজিও স্বামীর সহিত ইংরাজি হোটেলে গিয়া নিষিদ্ধ পক্ষীর মাংস গ্রহণেও আপত্তি করেন না। বাবা, দোরটা একবার খুলুন।
ডাক্তার সাহেব ইতিমধ্যে শয্যা হইতে নামিয়া চেয়ারের উপর হইতে ড্রেসিং গাউনটা লইয়া গায়ে দিয়াছিলেন। দ্বার মোচন করিয়া দেখিলেন ঝি সোনার মা দাঁড়াইয়া ঠকঠক করিয়া কাঁপিতেছে। ভয়ে মুখ তাহার বিবর্ণ, নিঃশ্বাস ঘন ঘন পড়িতেছে। ডাক্তার সাহেব তাহার মূর্তি দেখিয়া বিস্মিত ও কিঞ্চিত ভীত হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে ঝি? সোনার মা রুদ্ধশ্বাসে বলিল, আগে ছেলে। ডাক্তার বলিলেন, ছেলে? কার ছেলে? কি হয়েছে তার? এই সময় ডাক্তার গৃহিণীরও ঘুম ভাঙিল। তিনি বিছানায় উঠিয়া বসিয়া বলিলেন, হ্যাঁ গা, কি হয়েছে? কি বলছে ঝি? ভেতরে এসে বলো বলিয়া ডাক্তার সাহেব টেবিলের নিকট গিয়া একটা সিগারেট ধরাইয়া আসিয়া পালঙ্ক প্রান্তে পা ঝুলাইয়া বসিলেন। সোনার মা বলিল, কোন আবাগী সতেক্ষুয়ারি এমন কাজ করলে মা, তা তো জানি না। একটা মরা ছেলে এনে আমাদের সদর বারান্দায় শুইয়ে রেখে গেছে। মরা ছেলে? কত বড় ছেলে? আতুরের ছেলে বলেই মনে হলো। একবারে কচি ছেলে মা, একেবারে কচি। আমি ঘুম থেকে উঠে মনে করলাম যাই বাসি পাটগুলো সকালে সকালে সেরে ফেলি। সদর বারান্দা ঝাঁট দেব বলে ঝাঁটা গাছটা হাতে করে যেই সদর দরজা খুলেছি, অমনি দেখি মা ন্যাকড়ায় জড়ানো কি একটা পড়ে রয়েছে, একেবারে চৌকাঠের কাছে। আর একটু হলেই মারিয়ে ফেলেছিলাম আর কি। বলি, কি ওটা পড়ে রয়েছে? ভালো আলো তো হয়নি, তাই বুড়ো মানুষ, চোখে একটু ঝাপসা দেখি। ঝুঁকে দেখি মা, কচি ছেলের মুখ, সব বাঙ্গর ন্যাকড়ায় জড়ানো, মুখটি শুধু বেরিয়ে রয়েছে। আহা, কোন আবাগির বাছা, যেন রাজপুত্রটি গো, নড়েও না চড়েও না। মাগো বলে ভয়ে ভয়ে ছুটতে ছুটতে এলাম আপনাদেরকে খবর দিতে। মেয়ে না ছেলে কি করে জানলি তুই? কি জানি বাবা, নারায়ণই জানেন। নারায়ণ কেন? গা খুলে দেখলে আমরাও বুঝতে পারবো। মেয়েই হোক আর ছেলেই হোক, এ নিশ্চয়ই কোনো নষ্ট স্ত্রীলোকের কাজ। বিধবা টিধবা কেউ প্রসব হয়েছে, তার আত্মীয় বন্ধুরা গলা টিপে মেরে এইখানে ফেলে রেখে গেছে। তাই হবে গো, তাই হবে। পুলিশে খবর দাও মা, তারা ধরে নিয়ে গিয়ে হারামজাদির নচ্ছার মেয়েটাকে ফাঁসি দিক। ডাক্তার সাহেব মুখ হইতে সিগারেট নামাইয়া ওষ্ঠ কুঞ্চিত করিয়া মাথাটি নাড়িতে নাড়িতে বলিলেন, তা নয় বোধ হয়, গলা টিপে মারেনি বোধ হয়। তাহলে মরা ছেলে রাস্তার জঞ্জালের টিনে কিংবা কোনো পুকুরে টুকুরে ফেলে দিয়ে যেত। ডাক্তারের, বিশেষত ভাদুড়ি ডাক্তারের সদরে রেখে যাবে কেন? গিন্নি, তুমিই যা বলেছ, কোনো নষ্ট স্ত্রীলোক ওকে প্রসব করেছে, সে যথাসম্ভব বলেই মনে হচ্ছে। কিন্তু ছেলেই হোক আর মেয়েই হোক, সে বোধহয় জ্যান্ত। ঘুমোচ্ছে বলে ঝি মনে করেছে মরা ছেলে। অন্তত যখন রেখে গিয়েছিল তখন জ্যান্তই ছিল আমার বিশ্বাস। আমি যদি ওকে বাঁচাতে পারি, সেই আশাতেই বোধহয় এ কাজ করেছে। যাই দেখি ব্যাপারটা কি। বলিয়া তিনি খাট হইতে নামিলেন। গৃহিণীও কৌতূহল দমন করিতে না পারিয়া স্বামীর পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। সোনার মাও চলিল। সে বলিতে বলিতে গেল, আহা বাছা রে, এলি এলি, অমন রাক্ষসীর গব্বে কেন এলি? আর কি কোথাও ঠাঁই পেলি নে? ইত্যাদি। ডাক্তার সাহেব সদর বারান্দায় গিয়া দেখিলেন ইতিমধ্যে তাহার অন্যান্য ভৃত্যরা সেখানে গিয়া অবাক হইয়া সেই পরিত্যক্ত মানবের পানে চাহিয়া আছে। ন্যাকড়ায় নহে, ক্রিকেট ফ্লানেলে শিশু জড়ান। ডাক্তার সাহেব কিন্তু দৃষ্টিমাত্র বলিলেন, কে বললে মরা ছেলে? ঘুমুচ্ছে,
ওই যে নিঃশ্বাস পড়ছে বলিয়া তিনি শিশুর আবরণ ধরিয়া তাহাকে নাড়িয়া দিলেন। শিশু তখনই চক্ষু খুলিয়া ট্যাঁ ট্যাঁ করিয়া কাঁদিয়া উঠিল। সকলেরই বিমর্ষ মুখে হাসি ফুটিল। সোনার মা বলিয়া উঠিল, জয় বাবা সত্যনারায়ণ, জয় মা কালীঘাটের কালী। গৃহিণী স্বামীর হস্ত স্পর্শ করিয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, বাঁচবে? ডাক্তার বলিলেন, তা এখন বলা যায় না, চেষ্টা করে দেখতে হবে। গৃহিণী বলিলেন, চেষ্টা করব, ওকে বাঁচাও, আমি ওকে নেব। ডাক্তার সাহেব শিশুকে তুলিয়া তাহার ডাক্তারখানা ঘরে লইয়া গেলেন। বহিরাবরণ খুলিলেন। উহা কাহারও পাতলুন ছেঁড়া বলিয়া বোধ হইল। তাহার নিম্নে সুকোমল সিল্ক ফ্লানেল, উহাও যেন কাহারও কামিজ বা পাঞ্জাবি ছেঁড়া। মেয়ে নয়, ছেলেই বটে, এবং বাস্তবিক সদ্যজাতই বটে। গত কল্য দিবসে বা হয়তো রাত্রিতেই ভূমিষ্ঠ হইয়া থাকিবে। নাড়ি কাটা হইয়াছে, স্নান করানোও হইয়াছে। শিশু সমভাবেই কাঁদিতে লাগিল। গৃহিণী বলিলেন, খিদে পেয়েছে বোধহয় গো, তাই অত কাঁদছে, দুধ আনব? ডাক্তার বলিলেন, না, একটু হরলিক তৈরি করো। স্পিরিট ল্যাম্প জ্বালিয়া গৃহিণী জল সেইখানেই গরম করিতে লাগিলেন। শিশুর পরিচর্যার ভার আপাতত সোনার মার উপরেই পড়িল। সে 4-5টি সন্তানের জননী, শিশু পালন বিধি ভালোরূপেই জানে। এখন দিন 2-3 হরলিকে চলিবে, তারপর একজন দুগ্ধবতী ধাত্রীর প্রয়োজন। হাসপাতালে যাইবার সময় স্বামীকে বিভাবতী বলিয়া দিলেন, দেখো না গো, তোমার প্রসূতি বিভাগে যদি কাউকে পাও। বেলা 11:30টায় ডাক্তার সাহেব হাসপাতাল হইতে ফিরিলেন। পুলিশের একজন ইন্সপেক্টরও তাহার সঙ্গে আসিয়াছেন। হাসপাতালে পৌঁছিয়াই ডাক্তার সাহেব ঘটনার বিবরণ থানায় পত্র লিখিয়া পাঠাইয়াছিলেন। ইন্সপেক্টর বিনোদবাবু তাই এনকোয়ারির জন্য ডাক্তার সাহেবের সঙ্গে আসিয়াছেন। দ্বিতলের একটি আলো বাতাসযুক্ত ভালো ঘরে শিশু স্থান পাইয়াছে। ডাক্তার সাহেব বিনোদবাবুকে লইয়া সেই ঘরে প্রবেশ করিলেন। শিশুর জন্য ছোট ছোট শয্যা প্রস্তুত হইয়াছে। মাথায় তার রেশমে বোনা সুন্দর কানঝাপা টুপি, গায়ে সাহেবদের কচি ছেলের মতো ফ্লানেলের লম্বা কুর্তি, পায়ে লাল উলের মোজা। পাশে সোনার মা বসে আছে। ডাক্তার সাহেব ঝিকে জিজ্ঞাসা করিলেন, এসব কোথা থেকে এলো রে? কেউ দিয়ে গেল নাকি? সোনার মা মাথা হেঁট করিয়া বলিল, আগে না, মা এসব কম্পাউন্ডার বাবুকে দিয়ে হক সাহেবের বাজার থেকে আনিয়েছেন। ইন্সপেক্টর বাবু এতক্ষণ এক দৃষ্টিতে শিশুর মুখপানে চাহিয়াছিলেন। জিজ্ঞাসা করিলেন, রং তো খুব ফর্সা। হ্যাঁ মশাই, এটা সাহেবদের ছেলে নয় তো? না না, তা নয়, ইউরোপিয়ান কচি ছেলের রং এর চেয়ে আরও অনেক ফর্সা হয়, একেবারে ধবধবে সাদা। আঁতুড়ের ছেলের রং এরকম হলে ক্রমে সেটা শ্যামবর্ণে দাঁড়ায়। তাহলে আপনার মতে এ সাহেবের ছেলে নয়, বাঙালিরই ছেলে? বাঙালি কি খোট্টা কি মারোয়াড়ি তা কি করে বলবো, তবে এর পিতামাতা দেশি লোকই, সে বিষয়ে সন্দেহ নেই। এতকাল আপনি ম্যাটারনিটি ওয়ার্ডের চার্জে রয়েছেন, আপনি তো এ সম্বন্ধে বিশেষজ্ঞ বলিয়া ইন্সপেক্টর বাবু পকেট বুক বাহির করিয়া কি লিখিয়া লইলেন। বলিলেন, সেই ফ্লানেলগুলো যার কথা চিঠিতে আপনি লিখেছিলেন, সেগুলো কোথায়? ডাক্তার সাহেবের আদেশে সেসব আনিত হইল। বিনোদবাবু সেগুলো নাড়িয়া চাড়িয়া দেখিতে দেখিতে বলিলেন, ব্যাপারটা সম্ভবত সিআইডিতে যাবে। ছেলের প্রসূতিকে যদি তারা খুঁজে বের করতে পারে,
তবে এইগুলো সাহায্যেই পারবে। আর তো কোনো সূত্র পাচ্ছি না। আচ্ছা, আপনাদের হাসপাতাল সংক্রান্ত কোনো স্ত্রীলোকের এ কাজ নয় তো? কোনো দেশি নার্স কিংবা চাকরানি? ডাক্তার সাহেব বলিলেন, সেটা আপনিও খোঁজ করে দেখুন। হাসপাতালের কেউ যদি হয়, তবে সে আজ তার নিজের বাসায় শয্যাগত, কাজে আসেনি। বিনোদবাবু আবার পকেট বুক বাহির করিয়া কি লিখিলেন। পকেট বুক বন্ধ করিয়া বলিলেন, এই ফ্লানেলগুলো আমায় নিয়ে যেতে হবে। দয়া করে কাউকে বলুন একটা খবরের কাগজে এগুলো বেঁধে আমায় দিক। একজন ভৃত্য আসিয়া ডাক্তার সাহেবের আদেশ প্রতিপালন করিল। যাইবার সময় বিনোদবাবু বলিলেন, দেখুন একবার ছেলেটার অদৃষ্ট। বুড়ো মুনি ঋষিদের কথা এই জন্যেই বিশ্বাস করতে ইচ্ছে হয়। অদৃষ্টই মূলাধার। জন্মালেন কোন বস্তির কোন খোলার ঘরে, মা হয়তো বাজারের কোন তরকারি উলি, বড়জোর কোনো গেরস্ত বাড়ির ঝি। বাপ হয়তো চানাচুর বেচেন কিংবা রিক্সাই টানেন। একটা অবৈধ সংস্রবের ফলে জন্ম। এক রাত্রি যেতে না যেতেই ভানুমতির খেলা। ভিখারির ছেলে একেবারে রাজপুত্তুর। আপনি নিঃসন্তান মানুষ, হয়তো একে প্রতিপালন করবেন, লেখাপড়া শেখাবেন, ক্রমে বিলেত পাঠাবেন। কালে উনি হবেন হয়তো কোনো জেলার ম্যাজিস্ট্রেট বা সিভিল সার্জন, নয়তো হাইকোর্টের জজ। কি আশ্চর্য কারখানা! বলিয়া বিনোদবাবু হা হা করিয়া হাসিতে লাগিলেন। ডাক্তার সাহেবও হাসিতে হাসিতে বললেন, বিনোদবাবু, আপনি পুলিশ না কবি? কেন? আপনার কল্পনা যেরকম সুদূরগামিনী, আপনাকে কবি বলেই বোধ হয়। বরং আমাকে জ্যোতিষী বলতে পারেন। আমি জাতকের কুষ্ঠির একটা খসড়া করে দিলাম। এই বলিয়া ইন্সপেক্টর বাবু হাসিয়া শিশুর গালে দুইটি অঙ্গুলি স্পর্শ করিয়া খবরের কাগজে জড়ানো বান্ডেলটি উঠাইয়া লইয়া, গুড ডে ডক্টর বলিয়া ডাক্তার সাহেবের সহিত করমর্দনান্তে মশমশ শব্দে প্রস্থান করিলেন। ইন্সপেক্টর বাবু অদৃশ্য হইবা মাত্র গৃহিণী আসিয়া বলিলেন, বলি, হ্যাঁ গা, তুমি পুলিশের চিঠি লিখতে গেলে কোন আক্কেলে বলো দেখি? পিনাল কোড অনুসারে একটা মস্ত অপরাধ হয়েছে যে, একে বলে অ্যাবান্ডনমেন্ট, শক্ত সাজা। আমি সরকারি ডাক্তার, পুলিশে খবর দিতে যে আমি বাধ্য। ওইসব ফ্লানেল নিয়ে গেল, ওই সূত্র ধরে মাকে যদি খুঁজে বের করে, জেল হবে। এই অপরাধের 7 বছর পর্যন্ত জেল হতে পারে। তা হোক, 7 বছর কেন, 14 বছর জেল হোক, কিন্তু আমার ছেলেকে তো কেড়ে নিয়ে যাবে না। ডাক্তার সাহেব হাসিয়া বলিলেন, তোমার ছেলে নাকি? ছেলে নয়, ও যে আমায় মা বলেছে। স্বপ্ন দেখেছ? স্বপ্ন দেখব কেন, তখন কাঁদছিল, ঠিক যেন শুনলাম ও মা। নয় রে সোনার মা? হি বাবা, আমি স্পষ্ট শুনলাম ওমা ওমা বলে ছেলে কাঁদতে নেগেছে। পাগল নাকি? কচি ছেলে ওয়া ওয়া করে কেঁদেছে, তুমি শুনেছ ও মা। সে যাই হোক, আমি কিন্তু ওকে দিচ্ছি না। ওর মাই আসুক আর ওর বাবাই আসুক। ওর মা বাবা ছেলে দাবি করতে আসবে সে সম্ভাবনা কম। ছেলের তাদের দরকার থাকলে এখানে এসে ফেলে যাবে কেন? হ্যাঁ, ভালো কথা, ছেলেকে দুধ দেওয়ার জন্য একজন ধাই খোঁজার কথা হচ্ছিল তো, তা ভাগ্যক্রমে একজন পেয়ে গেছি। ধাই কোথায় পেলে? কমাসের ছেলে, তার দুধ আছে তো? ছেলে নয়, মেয়ে। প্রসবের ঘণ্টাখানেক পরেই মরে গেছে। 7 মাসে না 8 মাসে হয়েছিল। সে কি আর বাঁচে? তোমাদের হাসপাতালেই? না, এসব হয়েছিল বাইরেই।
মেয়ে মরে যাওয়ার পর প্রসূতির অবস্থা দেখে কাল বিকেলে তাকে হাসপাতালে দিয়ে গেছে। হ্যাঁ গা, এ ছেলে তো 7 মাসে হয়নি, এ তো বাঁচবে। দেখে বোধ হয় এ পুরো 10 মাসে প্রসব হওয়া ছেলে। তাহলে এ বাঁচতে পারে, কি বলো? আচ্ছা, হাসপাতালের সে মেয়েটি হিন্দু না মুসলমান? হিন্দু। ওই যে মোড়ে লাল রঙের গির্জে, তার পাদ্রী সাহেবকে জানো তো? তার মেমকেও জানো? সেই যে গত বছর লাট সাহেবের গার্ডেন পার্টিতে আমাদের সঙ্গে আলাপ হয়েছিল, মনে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ, খুব মনে আছে। মেম সাহেব তারপর একদিন আমাদের বাড়িতে এসেছিলেন, আমরা দুজনেও তো তাদের বাড়ি চায়ের নেমন্তন্নে গিয়েছিলাম। তা কি হয়েছে? ছুঁড়ি সেই মেম সাহেবের আয়ার মেয়ে কিনা? পাদ্রী সাহেবের চিঠি নিয়েই ওর মা এসে ছুঁড়িকে হাসপাতালে ভর্তি করে দিয়ে গেছে। মেয়েটির বয়স কত? 17-18 হবে, প্রথম সন্তান বোধ হয়। মেয়েটি ভালো হবে তবে তো আসবে। কেমন আছে? কতদিন লাগবে? আজ সকালে তো তাকে ভালোই দেখে এসেছি, ওষুধ দিয়ে এসেছি, 4-5 দিনে সেরে উঠবে বোধ হয়। 4-5 দিন? অতদিন কেবল হরলিক খেয়ে খোকা বাঁচবে? ইতিমধ্যেই গৃহিণী শিশুর খোকা নাম দিয়েছেন শুনিয়া ডাক্তার সাহেব হাসিলেন, বলিলেন, কাজেই তুমি তো মনে মনেই কাল নেমির লঙ্কা ভাগ করছো। ভালো হয়ে মেয়েটি বা তার মা যদি না রাজি হয়? মনে মনে লঙ্কা ভাগ আমি করিনি। মেয়েটির মার সঙ্গে কথা আমার হয়নি বটে, তবে মেম সাহেব মেয়েটিকে দেখতে এসেছিলেন, তার সঙ্গে কথাবার্তা কয়ে রেখেছি। তিনি বলেছেন বেশ তো। আমি কিভাবে একটা ছেলে কুড়িয়ে পেয়েছি তাকে সব বললাম কি না। শুনে তিনি বললেন, তাহলে এই মেয়েটাই বোধহয় দুধ দিয়ে সে ছেলেকে বাঁচাবে, এই রকমই ঈশ্বরের বিধান। বাইবেল কোট করলেন, সকল জীবের আহারের ব্যবস্থা ঈশ্বরই করেন, সে বিষয়ে তার কোনো ভুলচুক হয় না। এই ভাবের একটা বচন। তোমার কথাও তিনি জিজ্ঞাসা করলেন, যে বলেছেন শীঘ্রই একদিন তোমার সঙ্গে দেখা করতে আসবেন। আহা, মেম সাহেবটি বেশ, খুব আমোদে, একটুও অহংকার নেই, নিজেদের চেয়ে নেটিভদের কিছুমাত্র হীন মনে করেন না। আর কি সুন্দর বাংলা বলেন দেখেছ? উনি যখন কুমারী ছিলেন ওর অভিপ্রায় ছিল মিশনারি হয়ে এদেশে আসবেন, তাই বিলাতেই রীতিমতো বাংলা শিখেছিলেন। তারপর পাদ্রী সাহেবের সঙ্গে ওর বিয়ে হয়। বামুন ঠাকুর আসিয়া সংবাদ দিল ভাত ঠান্ডা হইয়া যাইতেছে। দুজনে খাইতে গেলেন। আহার সমাপ্ত হইলে ডাক্তার গেলেন একটু বিশ্রাম করতে, কারণ আবার 3টার সময় তাহাকে কলেজে যাইতে হইবে। গৃহিণী গেলেন খোকার তত্ত্বাবধানে। 4 দিন পরে রিক্সা করিয়া খোকার দুধ মা আসিল। আসিয়াই খোকাকে কোলে লইয়া শুইল। নাম বলিল ফুলটুসিয়া। সোনার মা খুঁটিয়া খুঁটিয়া জেরা করিয়া সারা দিনে ফুলটুসিয়া 14 পুরুষের খবর সংগ্রহ করিয়া লইল। জাতিতে তাহারা দোসাত, পাটনা জেলায় বাড়ি, পিতা জীবিত নাই। এখানে শিয়ালদহের নিকট তাহার মাতুল সপরিবারে বাস করে, সেখানেই সে থাকিত। কারণ তাহার শ্বশুর শাশুড়ি জীবিত নাই। 8 বছর বয়সে তাহার বিবাহ হইয়াছিল। স্বামী পাটনা কলেজের কোন সাহেবের কুঠিতে বেয়ারার কাজ করে। গত বৎসর বড়দিনের ছুটিতে সাহেবের সঙ্গে কলিকাতায় আসিয়াছিল। পূজার বন্ধে সাহেব যদি আসেন তবে সেও আসিবে, কিন্তু পূজার বন্ধে সাহেব বড় একটা কলিকাতায় আসেন না, মুসৌরি বা সিমলা পাহাড়ে যান। তবে বড়দিনের ছুটিতে নিশ্চয়ই আসিবেন, প্রতি বৎসরই আসেন, ইত্যাদি। পরদিন ডাক্তার সাহেব আসিয়া পত্নীর সহিত চা পান করিতে করিতে জিজ্ঞাসা করিলেন, কি গো, তোমার খোকার দুধ মা খোকাকে যত্ন রত্ন করছে? হ্যাঁ, তা করছে বটে, কিন্তু
কিন্তু কি? মা গো, কি কালো মেয়েটা, যেন আবলুস কাঠ। জাতে দোসাদ কিনা? দোসাদ পশ্চিমে খুব ছোট জাত। তুমি বলছো মা গো কি কালো? ওর স্বামী বোধহয় ওকেই দেখে রম্ভা কি তিলোত্তমা। বলিয়া ডাক্তার সাহেব হাসিতে লাগিলেন। গৃহিণী বলিলেন, বলছিল ওর স্বামী তার মনিবের সঙ্গে পুজোর বন্ধে আসতে পারে, তখন মেয়েটি হয়তো 10-12 দিনের ছুটি চাইবে। তাহলে তখন খোকার কি হবে? ডাক্তার সাহেব বললেন, সে তো এখন 1 মাস 2 দেরি আছে। ছুটি যদি চাই, যা হয় একটা ব্যবস্থা করা যাবে। দুধ মা খোকাকে যেরূপ যত্ন করিতে লাগিল, তাহাতে সকলেই তাহার উপর প্রীত হইলেন। ফুলটুসিয়া নামটা বড় লম্বা বলিয়া উহা সংক্ষিপ্ত করিয়া সকলে তাহাকে ফুলি বলিয়া ডাকিতে লাগিল। ফুলি 5 বৎসর হইতেই তার মার সহিত কলিকাতায় আছে। বাঙালির মতোই বাংলা বলিতে পারে, বরং হিন্দি বলিতেই সময়ে সময়ে তাহার আটকায়। খোকা তাহার দুধ খাইবে বলিয়া ডাক্তার সাহেব তাহার আহারের উত্তম বন্দোবস্ত করিয়া দিলেন। তার স্নানের জন্য উত্তম সাবান ও পরিধানের উত্তম ও প্রচুর শাড়ি সেমিজ আসিল। কয়েকদিন পরে পাদ্রী সাহেবের মেম বিভাবতীর সঙ্গে সাক্ষাৎ করিতে আসিলেন। তাহার আয়াকন্যা ফুলটুসিয়া ভালো আছে দেখিয়া খুশি হইলেন। খোকাকেও দেখিলেন, আদর করিলেন, বলিলেন, মিসেস ভাদুড়ী, শুনিলাম ছেলেটিকে আপনি পোষ্য গ্রহণ করিতে অভিপ্রায় করিয়াছেন। ইহা ভালো কথা। ছেলেটি দেখিতেও বেশ সুশ্রী। ইহার নাম কি রাখিবেন? ছেলে বাঁচুক আগে মেম সাহেব। আমাদের বাঙালি প্রথা, 6 মাস বয়সে অন্নপ্রাশন হয়, সেই সময় শিশুর নামকরণ হয়। উহার নাম রাখিবেন থিওডোর। থিওডোর অর্থে ঈশ্বরের দান। আপনার সন্তান ছিল না, তাই ঈশ্বর দয়া করিয়া আপনার কাছে উহাকে পাঠাইয়া দিয়াছেন। থিওডোর ভাদুড়ী, বেশ শুনাইবে না? বিভাবতী হাসিয়া বলিলেন, অদ্ভুত শুনাইবে। আপনি যে নাম প্রস্তাব করিলেন, তাহার বাংলা হয় ভগবত প্রসাদ বা নারায়ণ প্রসাদ। পুলিশ ছেলেটির পিতামাতাকে আবিষ্কার করিতে চেষ্টা করিতেছে। এখনো কোনো সন্ধান তারা পায় নাই, ইহা আপনার স্বামীর নিকট শুনিলাম। যদি পুলিশ তদন্তে প্রকাশ হয় ইহার পিতা হিন্দু নয়, মুসলমান, তবে কি নাম হইবে? তবে ইহার নাম হইবে খোদাবর, খোদার বকশিস, মানে ঠিক থাকিবে। কিন্তু মেম সাহেব, আমরা বাঙালি, উহার বাংলা নামই রাখিব। দেখুন মিসেস ভাদুড়ী, আমার মনে হয় পুলিশ কোনোদিন ইহার পিতামাতাকে আবিষ্কার করিতে সমর্থ হইবে না। ইহার জাতিকুল চিরদিন রহস্যাবৃতই রহিয়া যাইবে। কালক্রমে ইহার বিবাহাদি দিতে হইবে। হিন্দু সমাজে ইহাকে চালাইবেন কি করিয়া? আমার পরামর্শ, ইহাকে প্রভু যিশুর ভৃত্য করিয়া দিন। ইহাকে ব্যাপটাইজ করুন। বৃহৎ একটা খ্রিস্টান দেশীয় সমাজ রহিয়াছে, সেই সমাজে মিশিলে ইহার বিবাহাদি সম্বন্ধে কোনো গোল থাকিবে না। এমনকি এ যদি কোনো ইউরোপীয় কন্যাকেও বিবাহ করিতে চায়, তাহাতেও কোনো বাধা হইবে না। আমার কথাটা ভাবিয়া দেখিবেন, আপনার স্বামীর সঙ্গেও পরামর্শ করিবেন। যদি ইহাকে পবিত্র খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা আপনাদের অভিমত হয়, আমার স্বামীকে জানাইলে তিনি সকল ব্যবস্থা করিয়া দিবেন। ব্যাপটিজমের সময় থিওডোর নাম পছন্দ না করেন, বরং ইহার নাম দিবেন দেবপ্রসাদ। নারায়ণ প্রসাদ নাম চলিবে না, কারণ উহা পৌত্তলিক নাম। বিভাবতী মেম সাহেবকে চা পান করাইয়া বিদায় দিলেন।
যাইবার সময় মেম সাহেব আবার বলিয়া গেলেন, শিশুকে যদি খ্রিস্ট ধর্মের দীক্ষিত করিতে আপনাদের আপত্তি না থাকে তো আমায় জানাইবেন, বড়দিনের সময় সে ব্যবস্থা করা যাইবে। স্বামী বাড়ি আসিলে বিভাবতী তাহাকে বলিলেন, ওগো, পাদ্রী সাহেবের মেম যে মাঝে মাঝে কেন আসছেন তা এতদিনে প্রকাশ হয়েছে। তার মতলব কি জানো? কি? আমাদের সবাইকার যিশু ভজাবার চেষ্টা। কিরকম? মেম সাহেবের সঙ্গে আজ অপরাহ্নে তাহার যে সমস্ত কথাবার্তা হইয়াছিল তাহা সবিস্তারে বিভাবতী বর্ণনা করিয়া বলিলেন। ওই ছেলে বই আমাদের আর কে আছে? ছেলে খ্রিস্টান হলেই আমরা দুজনেও খ্রিস্টান হব, এই বোধহয় ওদের ভরসা। ডাক্তার সাহেব শুনিয়া কয়েক মুহূর্ত চিন্তা করিয়া বলিলেন, আমাদের শুদ্ধ যিশু ভজাবার চেষ্টা ওদের নাও থাকতে পারে। এরকম কুড়িয়ে পাওয়া ছেলে মেয়েকে ওরা খ্রিস্টান করে নিজেদের দল পৃষ্ঠ করে থাকেন। ভাবছেন বোধহয় এও তো কুড়িয়ে পাওয়া ছেলে, এটাই বা হাত ফসকে যায় কেন? কিন্তু একটা কথা, মেম সাহেব যা বলেছেন তা ঠিক। ওকে হিন্দু সমাজে চালানোও তো যাবে না। আমরা যে পরামর্শ করেছিলাম 6 মাস বয়স হলেই ঘটা করে ওর অন্নপ্রাশন দেব, সেও তো হবে না। অন্নপ্রাশনে যে রীতিমতো পূর্বপুরুষদের শ্রাদ্ধ করতে হয়, আমার পূর্বপুরুষ তো ওর পূর্বপুরুষ নয়। তবে কোন সমাজে খোকা এরপরে মিশবে? কেন, ব্রাহ্ম সমাজ তো রয়েছে। তাঁরাও শুনতে পাই বিবাহাদি ব্যাপারে আজকাল জাত সম্বন্ধে খুঁতখুত করেন। কেউ কেউ, সবাই নয়। ফলে পৌষ মাস আসিল এবং চলিয়া গেল। খোকার অন্নপ্রাশনও হইল না, ব্যাপটিজমও হইল না। খোকা এখন 1 বৎসরের হইয়াছে। ডাক্তার সাহেবের ভবিষ্যৎবাণী ঠিক হইয়াছে। এখন তার দেহকে উজ্জ্বল শ্যামবর্ণ বলা যায়। দিব্য হৃষ্টপুষ্ট ছেলেটি। সে বিভাবতীকে মা এবং ডাক্তার সাহেবকে বাবা বলিতে শিখিয়াছে। হামাগুড়ি দিয়া এঘর ওঘর করে, বসিতেও পারে। এইবার কোনোদিন দেয়াল ধরিয়া দাঁড়াইয়া উঠে। তাহার পালক পিতামাতা সেই প্রতীক্ষায় আছে। দুধমাকে খোকা বলে ফুইমা, ফুলি তাহাকে ইহা শিখাইয়াছে। সম্প্রতি তাহাকে স্তনদুগ্ধ ছাড়াইয়া দেওয়া হইয়াছে এবং রাত্রিতে পাছে ফুলি গোপনে স্তন্যদান করে, সেই জন্য বিভাবতী তাহাকে নিজের বিছানায় শয়ন করাইতেছে। ফুলিকে জবাব দিবারই কথা হইতেছে, কিন্তু এখনো খোকা অর্ধরাত্রিতে জাগিয়া উঠিয়া আমি ফুইমা যাব বলিয়া মহা কান্না জুড়িয়া দেয়। তখন ফুলিকে জাগাইয়া খোকাকে তাহার কোলে দিতে হয়। বিভাবতী সেখানে বসিয়া থাকেন। ফুলি খোকাকে চুমো খাইয়া আদর সোহাগ করিয়া ঘুম পাড়াইয়া দেয়। বিভাবতী তখন তাহাকে আবার নিজের শয্যায় লইয়া আসেন। কিছুদিন পূর্বে সোনার মা বলিয়াছিল, দেখো গিন্নিমা, ফুলি খোকার সঙ্গে এমনভাবে কথা কয়, এমনভাবে ওকে সোহাগ করে যেন ওই ওর মা। বিভা বলিলেন, তা হবে না বাছা, 5 দিনের ছেলেটি থেকে বুকের দুধ খাইয়ে ওকে মানুষ করলে, আপন সন্তানের মতোই খোকার উপর ওর মায়া বসে গেছে তো। সোনার মা বলিল, খোকারও ফুলির কোলে যেতে পেলে কি হাসি, কি কথা, কি আনন্দ। বাস্তবিক ফুলির কোলে খোকাকে দেখিলে কে বলিবে ফুলি খোকার বেতনভোগিনী ঝি মাত্র। খোকার বয়স 2 বৎসর পূর্ণ হইতে চলিল। এই সময় জানা গেল ফুলটুসিয়া সন্তান সম্ভাবিতা। তখন কর্তা গৃহিণীতে পরামর্শ করিলেন, এবার উহাকে বিদায় করা আবশ্যক। কর্তা বলিলেন, সেদিন ফুলির মা এসেছিল, আশ্বিন মাসে ওর ছেলে হবে বললে, ভাদ্র মাসের গোড়াতে ওকে তো যেতেই হবে, এখন থেকেই ওকে বিদায় করা ভালো। বাস্তবিক
খোকা দিন দিন ফুলির যেরূপ ন্যাওটা হইয়া পড়িতেছিল, তাহাতে বিভাবতীর মনে একটু যে ঈর্ষার সঞ্চার হয় নাই, এ কথা বলা যায় না। ডাক্তার সাহেব বলিলেন, ক্রমে এখন খোকার জ্ঞান হচ্ছে। এখন ওই দোসাদের মেয়েটার সংস্রবে ওকে রাখলে ওর মনে নানা রকম কুশিক্ষার বীজ বপন করা হবে। বৈশাখের মাঝামাঝি ফুলিকে বিদায় করা হইল। সে অনেক কাঁদাকাটা করিল। যাইবার ইচ্ছা তাহার মোটেই ছিল না। বলিল, খোকাকে ছেড়ে আমি কেমন করে থাকবো মা? কেমন করে আমার মুখে ভাত জল রুজবে? বিভাবতী বলিলেন, তোর মামার বাসা তো এখান থেকে বেশি দূরে নয়, মাঝে মাঝে আসবি, খোকাকে দেখে যাবি। আর আশ্বিন মাসে তোর নিজের খোকা হবে, তখন তাকে পেয়ে এ খোকাকে ভুলতে পারবি। খোকার জন্য নূতন ঝি রাখা হইল। প্রথম কয়েকদিন ফুলির জন্য খোকা খুব হেদাইল। রাত্রিতে ফুলিমা যাব বলিয়া বায়না ধরিল। ডাক্তার সাহেব তাহাকে প্রত্যহ নূতন নূতন খেলনা আনিয়া দিতে লাগিলেন। ক্রমে খোকা ফুলিকে ভুলিল। ফুলি মাঝে মাঝে খোকাকে দেখিতে আসে, তাহাকে কোলে করে, আদর করে। এক একদিন সমস্ত দিন এইখানেই কাটাইয়া যায়। ক্রমে তাহার প্রসবকাল যত নিকটবর্তী হইতে লাগিল, তাহার আশাও তত কমিতে লাগিল। আশ্বিন মাসে পাদ্রী সাহেবের আয়া আসিয়া সংবাদ দিয়া গেল, ফুলির একটি পুত্র সন্তান জন্মিয়াছে। আরও বলিল, তার জামাইয়ের মনিব কলিকাতার কলেজে বদলি হইয়া আসিতেছেন। জামাই এখন কলিকাতাতেই থাকিবে। খোকার নূতন ঝি খোকাকে বেশ যত্ন করে। বিকালে ঠেলা গাড়িতে তাহাকে পার্কে বেড়াইতে লইয়া যায়। কোনো কোনো দিন খোকা পিতামাতার সহিত বিকালে মোটরে হাওয়া খাইয়া আসে। এখন তাহার বেশ কথা ফুটিয়াছে। ফুলির ছেলে 3 মাসের হইলে তাহাকে কোলে লইয়া ফুলি একদিন বেড়াইতে আসিল। ছেলেটি ফুলির চেয়েও 1 পুঁচ কালো হইয়াছে, বোধহয় পিতৃগুণে। ডাক্তার গৃহিণী তাহাকে 2টি টাকা এবং কয়েকটা কমলা লেবু উপহার দিলেন। ফাল্গুন মাসে শহরে বসন্ত রোগের প্রকোপ দেখা দিল। ডাক্তার সাহেব পরিবারস্থ সকলকে, মায়ের ঝি চাকরকে পর্যন্ত টিকা দিলেন। কয়েকদিন পরে খোকা কিন্তু জ্বরে পড়িল। 3 দিন পরে তাহার উদরে, মুখে ও গালে গুটিকা চিহ্ন দেখা দিল। পরদিন আর সংশয় রহিল না যে খোকা বসন্ত রোগে আক্রান্ত হইয়াছে। খোকার ঝি পলায়ন করিল। ডাক্তার গৃহিণী বলিলেন, 10-11 মাস প্রতিপালন করিল, এতদিনেও খোকার প্রতি মনে তাহার দয়ামায়া স্নেহ মমতা কিছুই কি জন্মিল না? আশ্চর্য! সোনার মার কথায় জানা গেল যে খোকার পলাতকা ঝি ইদানিং অপরাহ্নে সব দিন খোকাকে পার্কে বেড়াইতে লইয়া যাইত না, গোপনে নিজেদের বস্তিতে লইয়া যাইত এবং সেখানে কোনো কোনো দিন খোকাকে মুড়ি ফুলুরি কিনিয়াও খাওয়াইত। জ্বর হইবার 2 দিন পূর্বেও এরূপ করিয়াছিল। এতদিন এ কথা প্রকাশ করে নাই বলিয়া সোনার মা যথেষ্ট তিরস্কৃত হইল। হাসপাতাল হইতে নার্স আসিল। চিকিৎসা ও সেবা শুশ্রূষা রীতিমতোই চলিতে লাগিল। তথাপি রাত্রিদিন খোকার কাছে থাকিবার জন্য একজন ঝির অভাব অনুভূত হইল। পাছে তাহাকেই এই কার্যে নিয়োগ করা হয়, সম্ভবত এই ভয়েই সোনার মা বলিল, ফুলিকে ডেকে পাঠাও না, সে শুনলে এখনই ছুটে আসবে। ডাক্তার দম্পতিও বিবেচনা করিলেন, ফুলি খোকাকে যেরূপ ভালোবাসিত, এই সংবাদ শুনিলে সে বোধহয় না আসিয়া থাকিতে পারিবে না। হইলেও তাহাই। জননী ও স্বামীর নিষেধ ও প্রবল বাধা সত্ত্বেও ফুলি তাহার পুত্রকে মাতুলানির নিকট রাখিয়া ছুটি আসিল এবং সজল নয়নে খোকাকে কোলে লইয়া বসিল। অক্লান্ত সেবা শুশ্রূষা ও চিকিৎসা সত্ত্বেও খোকা বাঁচিল না।
গৃহে ক্রন্দনের রোল উঠিল। বিভাবতী শয্যা লইলেন, কিন্তু ফুলির সে কি কান্না! ওরে আমার ধন রে, আমার বুকের কলজে রে, আমায় ছেড়ে তুই কোথায় চলে গেলি রে, ইত্যাদি শুনিয়া পাষাণও যেন বিগলিত হইতে চাহিল। সৎকারের এখন কি ব্যবস্থা হয়? কম্পাউন্ডার বাবুকে তাহার আয়োজনে পাঠাইয়া ডাক্তার সাহেব একটা ইজি চেয়ারে পড়িয়া রহিলেন। তাহার গণ্ড বাহিয়া অশ্রু গড়াইতে লাগিল। বেহারা আসিয়া সংবাদ দিল, পাদ্রী সাহেব আসিয়াছেন। ডাক্তার সাহেব একটু বিরক্ত হইয়াই নিচে নামিয়া গেলেন। ফুলি তখনও মাঝে মাঝে ডুকরাইয়া ডুকরাইয়া কাঁদিতেছে। ঈশ্বর দিয়াছিলেন, ঈশ্বরই লইলেন, তজ্জন্য শোক করা বৃথা, ইত্যাদি কয়েকটি প্রচলিত সান্ত্বনা বাক্যের পর পাদ্রী সাহেব বলিলেন, ডাক্তার ভাদুড়ি, আপনার নিকট আমার একটি আবেদন আছে। কি বলুন? শিশুর মৃতদেহটি আমাকে দান করুন। আমি উহা খ্রিস্ট ধর্মের সকল অনুষ্ঠান অনুসারে সমাধিস্থ করিব। তাহাতে আপনার লাভ? জীবিত থাকিলে উহাকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করিতে পারিলে আপনার লাভ, অর্থাৎ কর্তব্যকর্ম পালনের সন্তোষ লাভ হইতে পারিত, ইহা আমি বুঝিতে পারি। কিন্তু মৃতদেহকে খ্রিস্টীয় প্রথায় সমাধিস্থ করিয়া কি ফল হইবে? আমি এতদিন উহাকে সন্তানবৎ পালন করিয়াছি, আমি খ্রিস্টান নহি। উহাকে খ্রিস্টীয় প্রথায় সমাধিস্থ করিতে দিতে আমার আপত্তি আছে। জনক না হইলেও আমি উহার পিতা। পাদ্রী সাহেব দৃষ্টি অবনত করিয়া মৃদুস্বরে বলিলেন, আমি উহার পিতামহ। ডাক্তার সাহেব পরম বিস্ময়ে উচ্চ হইয়া উঠিয়া বসিলেন। বলিলেন, কি বলিতেছেন আপনি? বলিতে লজ্জায় আমার মাথা হেঁট হইয়া যাইতেছে, কিন্তু না বলিলেও নয়। আপনি আমার পুত্র জোসেফকে দেখিয়াছেন? আমি গত বৎসর আপনার আলোয় চা পানের নিমন্ত্রণে গিয়া আপনার এক পুত্রকে দেখিয়াছিলাম, বছর 20-22 বয়স। সেই সেই দুশ্চরিত্র কুলাঙ্গারী ওই পুত্রের জনক। আর জননী? যাহাকে আপনি শিশুর দুধ মা নিযুক্ত করিয়াছিলেন, আর সেই হতভাগিনী বালিকা। এই সময় দ্বিতল হইতে ক্রন্দনের শব্দ আসিল। ওরে আমার সোনারে, আমার মানিক রে, তোর ফুলিমাকে ছেড়ে তুই কোথায় গেলি রে? পাদ্রী সাহেব বলিতে লাগিলেন, পুয়ার গার্ল, পুয়ার গার্ল। ফুলির আচরণ, শিশুর গাত্রবর্ণ রহস্য ডাক্তার সাহেবের নিকট দিনের আলোর মতো পরিষ্কার হইয়া গেল। তাহার পর পাদ্রী সাহেব যাহা বলিলেন তাহার সারমর্ম এই, ব্যাপারটা জানাজানি হইলে মেম সাহেবের নিকট শুনিয়াছিলেন তাহার আয়ার ইচ্ছা ফুলির গর্ভ নষ্ট করা। কারণ জামাতা আসিয়া শিশুর গাত্রবর্ণ দেখিয়া কখনোই বিশ্বাস করিবে না যে শিশু তাহারই ঔরসজাত, বিশেষ যখন ফুলির মা সাহেবের বাড়িতে চাকরি করে এবং ফুলিরও সেখানে যাতায়াত আছে। পাদ্রী সাহেব তাহাকে বলিয়াছিলেন যে খবরদার, উহা পাপের উপর মহাপাপ। ওরূপ করিবার চেষ্টা করিলে তিনি পুত্রের কলঙ্ক ভয় এবং লোকলজ্জা পরিত্যাগ করিয়া তখনই পুলিশে সংবাদ দিবেন। আয়া বলিয়াছিল, আমার জামাই আসিয়া ছেলে দেখিলে তখনই আমার মেয়েকে পরিত্যাগ করিবে, তাহার উপায়? তাহাতে পাদ্রী সাহেব আশ্বাস দিয়াছিলেন যে যাহা হোক একটা সুব্যবস্থা তিনি করিয়া দিবেন। তাহারই উপদেশ অনুসারে ফুলির মাতা শিশুকে আনিয়া এই বাড়িতে রাখিয়া গিয়াছিল, কারণ তাহার বিশ্বাস ছিল নিঃসন্তান ডাক্তার ভাদুড়ি
উহাকে পাইয়া যত্নের সহিত প্রতিপালন করিবেন, এবং কার্যত হইয়াছিল তাই। শিশুর জন্য একজন দুধ মা আবশ্যক হইবে বুঝিয়াই ফুলিকে ডাক্তার সাহেবের হাসপাতালেই পাঠাইয়া দেওয়া হয়, নচেত হাসপাতালে দিবার কোনো প্রয়োজনই ছিল না। আয়া তাহার কন্যাকে শিখাইয়া দিয়াছিল, তোর ছেলে হইয়াছিল না, বলিস মেয়ে হইয়াছিল, তাহা হইলে তোর সম্বন্ধে কাহারও সন্দেহ হইবে না। আর বলিল, 10 মাসে হয় নাই, 8 মাসে হইয়াছিল, তাহা হইলে জামাইও কোনো অন্যায় সন্দেহ করিতে পারিবে না। এই সকল বিবরণ শেষ করিয়া পাদ্রী সাহেব বলিলেন, দেখুন, পাপে ওই শিশুর জন্ম। আমরা উহাকে ব্যাপটাইজ করিতে চাহিয়াছিলাম, তাহাও তখন আপনি দিলেন না। এখনো উহার আত্মা প্রভু যীশুর শরণ লইলে অনন্ত নরক হইতে পরিত্রাণ পাইবে, ইহাই আমি বিশ্বাস করি। সেই জন্যই আমার কর্তব্য উহাকে খ্রিস্ট ধর্ম অনুমোদিত অনুষ্ঠানের সহিত সমাধিস্থ করা। ডাক্তার সাহেব সম্মত হইলেন। জিজ্ঞাসা করিলেন, আপনার সে পুত্র জোসেফ এখন কোথায়? পাদ্রী সাহেব বলিলেন, এ ব্যাপার ধরা পড়িবার পর আমরা তাহাকে বহু তিরস্কার করি এবং গৃহ হইতে বহিষ্কৃত করিয়া দিতে চাহি। অবশেষে উহার জননীর একান্ত অনুরোধে উহাকে বিলাতে পাঠাইয়া দিয়াছি। এখন সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডিভিনিটি অধ্যয়ন করিতেছে, কালক্রমে ধর্মযাজক হইবে। ডাক্তার সাহেব মনে মনে বলিলেন, ছেলের দুষ্কৃতির তবে তো খুব কঠোর শাস্তি বিধানী হইয়াছে। প্রকাশ্যে অবশ্য কিছু বলিলেন না। পাদ্রী সাহেব বিদায় লইয়া গির্জায় গিয়া লোকজন সহ একটা সবাধার পাঠাইয়া দিলেন। পরদিন মৃতদেহ যথারীতি সমাধিস্থ করা হইল। কিছুদিন পরে দেখা গেল কবরের শিরোদেশে মার্বেল পাথরে খোদিত কতকগুলি ইংরেজি কথা লিখিত হইয়াছে। তাহার অনুবাদ এই, নামহীন গোত্রহীন 2 বৎসর 7 মাস বয়স্ক শিশু প্রভু যীশুর কোলে চিরবিশ্রাম লাভ করিল। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।